to play hide and seek? আমি আলিফ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাইনি ঘর। আমাদের এই মঞ্চে আমরা সেই সব অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা তুলে ধরি যা আপনাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমাদের গল্পগুলো কোনো নির্দিষ্ট ধর্মের উপর ভিত্তি করে বানানো নয়, বরং মানুষের অভিজ্ঞতা আর ভয়কে কেন্দ্র করে তৈরি। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিতে চান, তাহলে পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল জিমেল ঠিকানায় dainyghor@gmail.com। আজকের এই গা ছমছমে গল্পটি আমাদের পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে পলাশ সরকার। এটি আমাদের চ্যানেলের ৯ম পর্ব। পলাশবাবুর পাঠানো এই ঘটনাটি পড়ার পর আমার নিজের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পের গভীরে। হেডফোনটা কানে লাগিয়ে নিন আর তৈরি হয়ে যান এক ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য। আমার নাম পলাশ সরকার। জন্ম ও বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার এক শান্ত সবুজ গ্রামে। তিতাস নদীর পাড়ের এই গ্রামটাকে দিনের আলোয় দেখলে মনে হতো যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। কিন্তু রাতের অন্ধকার নামলে এই গ্রামের কিছু কিছু জায়গা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠত যে দিনের বেলার সেই সৌন্দর্যের কথা আর মনে থাকত না। আমার জীবনের এই বিভীষিকাময় অধ্যায়ের শুরু হয়েছিল আমার সবচেয়ে কাছের বন্ধু নাবিলকে দিয়ে। নাবিল আমার ছোটবেলার বন্ধু। অসম্ভব মেধাবী আর হাসি খুশি একটা ছেলে ছিল। ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে স্বপ্ন দেখেছি। কিন্তু কে জানত সেই স্বপ্নগুলো এক অভিশপ্ত রাতের অন্ধকারে হারিয়ে যাবে। সেদিন ছিল ভরা বর্ষার এক রাত। সারা দিন ঝুম বৃষ্টির পর সন্ধ্যায় আকাশটা একটু ধরেছিল। নাবিল আমাকে ফোন করে বলেছিল, দোস্ত চল নদীর পাড় থেকে একবার ঘুরে আসি, মনটা ভালো লাগছে না। আমি বারণ করেছিলাম, কারণ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে একটা বিশাল পুরনো মাদার গাছ ছিল। গাছটার বয়স কত তা গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিও বলতে পারতেন না। গাছটাকে ঘিরে গ্রামে অনেক অলৌকিক কথা প্রচলিত ছিল। লোকে বলতো ওই গাছে এক শক্তিশালী কাফের জিনের আস্তানা। সূর্যাস্তের পর ওদিকটায় কেউ যেত না, এমনকি পশু পাখিও না। গ্রামের কুকুরগুলো ওই গাছের কাছাকাছি গেলে ভয়ে চিৎকার করে পালিয়ে আসত। নাবিল আমার কথা শুনেনি। ও একটু জেদি প্রকৃতির ছিল। বলেছিল, আরে ধুর, এগুলো সব মানুষের বানানো কথা, আমি একাই ঘুরে আসছি। সেটাই ছিল নাবিলের সাথে আমার শেষ কথা। সেই রাতে নাবিল আর বাড়ি ফেরেনি। পরদিন সকাল থেকে হুলুস্থুল পড়ে গেল। নাবিলের বাবা মা, গ্রামের লোকজন, আমরা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম। পুকুর, খাল, বিল, নদীর পাড়, কোথাও ওকে খুঁজে পাওয়া গেল না। ওর নিখোঁজ হওয়ার খবর থানায় জানানো হলো। পুলিশ এসে ২-১ দিন খুঁজাখুঁজি করে কোনো কিনারা করতে পারল না। দিন গড়াতে লাগল। নাবিলের আশা আমরা প্রায় ছেড়েই দিয়েছিলাম। গ্রামের পরিবেশ থমথমে হয়ে গেল। সবার মনে এক অজানা আতঙ্ক। বিশেষ করে রাতের বেলা সেই আতঙ্ক কয়েক গুণ বেড়ে যেত। গ্রামের কুকুরগুলো সারা রাত ধরে এক অদ্ভুত সুরে কাঁদত, আর তাদের সবার দৃষ্টি থাকত ওই অভিশপ্ত মাদার গাছটার দিকে, যেন ওরা এমন কিছু দেখতে পাচ্ছে যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। নাবিল নিখোঁজ হওয়ার ঠিক ৭ দিনের মাথায় ঘটল প্রথম ভয়ঙ্কর ঘটনাটা। গ্রামের কয়েকজন সাহসী যুবক লাঠিসোঁটা নিয়ে দিনের বেলাতেই ওই মাদার গাছের দিকে গিয়েছিল, যদি কোনো সূত্র পাওয়া যায় এই আশায়। গাছের নিচে পৌঁছেই তারা ভয়ে জমে গেল। তারা দেখল মাদার গাছের সবচেয়ে নিচু ডালটায় নাবিলের প্রিয় নীল শার্টের একটা ছেঁড়া অংশ আটকে আছে, বাতাসে উড়ছে সেটা। খবরটা ছড়িয়ে পড়তেই পুলিশ আবার এলো। এবার সাথে এলেন নাসিরনগর থানার ওসি রফিক সাহেব। তিনি বেশ কড়া ধাঁচের মানুষ ছিলেন। এইসব জিন ভূতের গল্পকে একদমই পাত্তা দিতেন না। তিনি তার ফোর্স নিয়ে পুরো এলাকাটা ঘিরে ফেললেন। তল্লাশি শুরু হলো। কিন্তু তারা যা খুঁজে পেল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। গাছের সবচেয়ে উঁচু ডালে, পাতার আড়ালে দড়িতে ঝুলছিল এক লাশ। কিন্তু সেটা নাবিলের লাশ ছিল না,
লাশটা ছিল এক অচেনা লোকের, বিভৎস তার চেহারা, শরীরটা শুকিয়ে একেবারে কাঠের মতো হয়ে গেছে, চোখ দুটো যেন কেউ খুবলে নেওয়া হয়েছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো লোকটার বুকের পাঁজর ভেঙে হৃৎপিণ্ডটা বের করে নেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র জানোয়ার যেন তার শরীরের সব রক্ত শুষে নিয়েছে। এই লাশ উদ্ধারের পর পুরো গ্রামে যেন মৃত্যুপুরীর ছায়া নেমে এলো। ওসি রফিক সাহেবও কিছুটা বিচলিত হলেন। তিনি তার জীবনে অনেক লাশ দেখেছেন, কিন্তু এমন ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো দেখেননি। লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হলো, কিন্তু রিপোর্টে কিছুই পাওয়া গেল না। মৃত্যুর কারণ অজ্ঞাত। সেদিন রাত থেকে শুরু হলো আসল নারকীয় তাণ্ডব। আমি নাবিলকে হারানোর যন্ত্রণায় ছটফট করছিলাম। আমার মনে হচ্ছিল ওর নিখোঁজ হওয়ার পেছনে ওই মাদার গাছটারই হাত আছে। এক রাতে আমি সাহস করে একা বেরিয়ে পড়লাম, হাতে একটা শক্তিশালী টর্চ লাইট। আমি দেখতে চেয়েছিলাম কি আছে ওখানে। যতই গাছের দিকে এগোচ্ছিলাম, বাতাস ততই ভারী আর ঠান্ডা হয়ে আসছিল। একটা পচা আষ্টে গন্ধে আমার বমি পাচ্ছিল। গ্রামের সব কুকুর তখন একসাথে ডেকে উঠে আবার এক মুহূর্তে চুপ হয়ে গেল, যেন কেউ তাদের গলা টিপে ধরেছে। গাছের নিচে পৌঁছাতেই আমার টর্চটা দপদপ করে নিভে গেল। নিকষ কালো অন্ধকারে আমি একা দাঁড়িয়ে। হঠাৎ শুনলাম আমার কানের পাশে কেউ ফিসফিস করে কিছু বলছে। ভাষাটা দুর্বোধ্য, কিন্তু গলার স্বরটা এতটাই শীতল যে আমার শিরদান্ডা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ভয়ে দৌড় লাগাতে যাব, ঠিক তখনই গাছের মগডাল থেকে একটা অট্টহাসির শব্দ ভেসে এলো। সে হাসি মানুষের নয়, যেন নরকের কোনো গভীর থেকে উঠে আসা শব্দ। আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ তুলে ওপরে তাকালেই দেখলাম এক ঝলকের জন্য গাছের ডালে বসে আছে প্রায় 10-12 ফুট লম্বা এক জিন। তার শরীরটা ধোঁয়ার মতো, কিন্তু চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। মুহূর্তের মধ্যে সেই জিন আমার দিকে ঝাঁপিয়ে আসার ভঙ্গি করতেই আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন আমি আমার বাড়ির বিছানায়। বাবা, মা আর গ্রামের কয়েকজন আমাকে ঘিরে বসে আছেন। তারা আমাকে ওই গাছের নিচ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে এনেছেন। আমি তাদের সব কথা খুলে বললাম, কিন্তু ভয়ে আমার গলা দিয়ে ঠিকমতো স্বর বেরোচ্ছিল না। এর পরের কয়েকটা দিন ছিল বিভীষিকার। গ্রামের অনেকেই রাতের বেলা তাদের বাড়ির জানালায় ওই লম্বা জিন দেখতে শুরু করল। অনেকের ঘরের চালের ওপর দিয়ে গভীর রাতে ভারী পায়ে হাঁটার শব্দ হতো। এমনকি 2জন পুলিশ কনস্টেবল যারা রাতে ওই এলাকায় পাহারায় ছিলেন, তারাও ভয়ে চাকরি ছেড়ে পালায়। অবস্থা বেগতিক দেখে ওসি রফিক সাহেব উপর মহলে খবর পাঠান। ব্যাপারটা এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে জেলা সদর থেকে এক প্লাটুন আর্মি পাঠানো হয় গ্রামে। আর্মিরা এসে পুরো এলাকাটা ঘিরে ফেলল। তাদের ভারী বুটের শব্দ আর আধুনিক অস্ত্রশস্ত্র দেখে গ্রামের মানুষ কিছুটা ভরসা পেলেও রাতের অন্ধকার নামতেই সেই ভরসা উবে যেত। কারণ এই লড়াইটা মানুষের সাথে মানুষের ছিল না। গ্রামের প্রবীণরা মিলে সিদ্ধান্ত নিলেন এর সমাধান পুলিশ বা আর্মি করতে পারবে না। এর জন্য দরকার একজন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মানুষের। খবর দিয়ে আনা হলো চট্টগ্রামের এক বিখ্যাত পীর বাবা, নাম তার রহমত শাহ। রহমত শাহ বাবা গ্রামে পা রাখতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। তিনি এসেই প্রথমে ওই মাদার গাছটার দিকে গেলেন। গাছের দিকে কিছুক্ষণ একদৃষ্ট তাকিয়ে থেকে তিনি বললেন, এখানে সাধারণ কোনো জিন নেই। এখানে যে বসে আছে সে এক শক্তিশালী অভিশপ্ত কাফের জিন। বহু বছর ধরে সে এখানে আছে। ওর ক্ষুধাই ওকে হিংস্র করে তুলেছে। নাবিল নামের ছেলেটাকে ও পুরোপুরি হজম করে ফেলেছে। আর ওই যে লাশটা পাওয়া গেছে, ওটা ওরই কাজ। পীর বাবার কথা শুনে আমাদের সবার শরীর ঠান্ডা হয়ে গেল। আর্মি অফিসাররাও তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। পীর বাবা বললেন, এই জিনকে এখান থেকে তাড়াতে হবে, নয়তো পুরো গ্রামকে শ্মশান বানিয়ে ছাড়বে। আগামী অমাবস্যার রাতে আমি ওর মোকাবিলা করব। আমার সাথে কয়েকজন সাহসী লোকের দরকার হবে। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। নাবিলের মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমার সাথে আরও 4 জন সাহসী যুবক আর ওসি রফিক সাহেব নিজে থাকতে চাইলেন। তিনি বলেছিলেন, আমি নিজের চোখে এর শেষ দেখতে চাই। সেই অমাবস্যার রাত এলো। আকাশ জুড়ে যেন কালি ঢেলে দিয়েছে কেউ। একটাও তারা নেই। আর্মিরা পুরো এলাকাটা ঘিরে ফেলেছে, কিন্তু তাদেরও ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। পীর বাবা মাদারগাছির নিচে একটা বড় বৃত্ত আঁকলেন কোরআনের আয়াত পড়া মাটি দিয়ে। আমরা 7 জন সেই বৃত্তের ভেতরে বসলাম।
পীর বাবার হাতে ছিল একটা মোটা লাঠি আর একটা তামার ঘটিতে রাখা পড়া পানি। তিনি তার সাধনা শুরু করলেন। গম্ভীর কণ্ঠে কোরআনের আয়াত পড়তে লাগলেন। কিছুক্ষণ সব শান্ত ছিল, তারপরই শুরু হলো সেই ভয়ঙ্কর খেলা। প্রথমে একটা দমকা হাওয়া এসে আমাদের চারপাশের মোমবাতিগুলো নিভিয়ে দিল। গাছটা এমনভাবে কাঁপতে শুরু করল যেন এক্ষুনি ভেঙে পড়বে। গাছের ডালপালা থেকে মানুষের কান্নার আওয়াজ, আর্তনাদ ভেসে আসতে লাগল। আমরা স্পষ্ট নাবিলের গলা শুনতে পেলাম, পলাশ, আমাকে বাঁচা, খুব কষ্ট হচ্ছে রে। আমি প্রায় উঠে যাচ্ছিলাম, কিন্তু পীর বাবা আমার হাত চেপে ধরে বললেন, এটা ওর ছলনা। হঠাৎ করেই আমাদের সামনে সেই ধোঁয়ার মতো শরীরটা প্রকট হলো। এবার তাকে আরও স্পষ্ট দেখা যাচ্ছে। কুচকুচে কালো শরীর, লম্বা লম্বা নখ আর সেই আগুন ঝরানো লাল চোখ। সে বিকট স্বরে চিৎকার করে বৃত্তের চারপাশে ঘুরতে লাগল। তার গন্ধে আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। সে একের পর এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগল। কখনো সাপের মতো হিস হিস করছে, কখনো বাঘের মতো গর্জন করছে। আমাদের মধ্যে একজন যুবক ভয়ে চিৎকার করে বৃত্তের বাইরে এক পা দিয়ে ফেলল। আর চায় কোথায়? সেই জিনটা বিদ্যুতের গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমরা শুধু একটা মর্মান্তিক আর্তনাদ শুনলাম। ছেলেটার শরীরটা চোখের সামনে শুকিয়ে দুমড়ে মুচড়ে গেল। ওসি রফিক সাহেব ভয়ে তার সার্ভিস রিভলভার বের করে গুলি করতে যাচ্ছিলেন, কিন্তু পীর বাবার চিৎকারে থেমে গেলেন। কোনো লাভ হবে না, লোহা ওর কোনো ক্ষতি করতে পারবে না। পীর বাবা এবার তার হাতের লাঠিটা মাটিতে পুঁতে দিয়ে আরো জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। তার গলার স্বর যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। তিনি তার তামার ঘটি থেকে পড়া পানি ওই জিনটার দিকে ছিটিয়ে দিলেন। পানিটা গায়ে লাগতেই জিনটা এমন এক বিকট চিৎকার করে উঠল যে আমাদের কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল, যেন অ্যাসিড পড়েছে গায়ে। সে একবার শেষ চেষ্টা করার জন্য পীর বাবার দিকে তেড়ে এলো, কিন্তু পীর বাবার আধ্যাত্মিক শক্তির কাছে সে টিকতে পারল না। এক সময় সে একটা তীব্র আর্তনাদ করে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে আবার সেই মাদার গাছটার ভেতরে মিলিয়ে গেল। সবকিছু শান্ত হয়ে গেল, বাতাস স্বাভাবিক হলো। আমরা দেখলাম যে যুবকটি বৃত্তের বাইরে গিয়েছিল তার লাশটা পড়ে আছে। চেহারাটা সেই প্রথম পাওয়া লাশটার মতোই বিভৎস। আর সেই বিশাল মাদার গাছটা, ওটা ভেতর থেকে পুড়ে একেবারে কালো কয়লার মতো হয়ে গেছে, যেন একটু আগেই ওটার ওপর বজ্রপাত হয়েছে। পরের দিন সকালে আর্মিরা গ্রাম ছেড়ে চলে গেল। পুলিশ রিপোর্টে লেখা হলো অজ্ঞাত কারণে দুজনের মৃত্যু এবং একটি গাছ পুড়ে যাওয়ার ঘটনা। নাবিলের ফাইলটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেছে। আমি এখন আর নাসিরুন্নগরে থাকি না, কিন্তু আজও সেই অমাবস্যার রাতটার কথা মনে পড়লে আমার শরীরের রক্ত হিম হয়ে যায়। সেই জ্বলন্ত চোখ, সেই নারকীয় হাসি আর নাবিলের সেই শেষ আর্তনাদ আমি কিছুই ভুলতে পারিনি। গ্রামের ওই মাদার গাছটা আজও সেইভাবেই দাঁড়িয়ে আছে, একটা কালো কঙ্কালের মতো। এখন আর দিনের বেলাতেও কেউ ওদিকটায় যায় না, কারণ সবাই জানে সেই অভিশপ্ত জিনটা হয়তো শান্ত হয়েছে, কিন্তু সে এখনো ওই গাছের ভেতরেই বন্দী হয়ে আছে, অপেক্ষায় আছে আবার কোনো দিন মুক্ত হওয়ার। আলিফ, এই ছিল পলাশ সরকারের পাঠানো এক অবিশ্বাস্য এবং হাড় হিম করা এক ঘটনা। আমরা পলাশবাবুর সাহসের তারিফ করি। এই ঘটনা শোনার পর একটা প্রশ্নই মনে জাগে, আমাদের এই চেনা পৃথিবীর আড়ালে আসলেই কি এমন কোনো অজানা জগতের অস্তিত্ব আছে যার শক্তি আমাদের কল্পনারও বাইরে? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ডাইনি ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভয়ঙ্কর পর্বটি মিস না করেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গা ছমছমে গল্প নিয়ে।
ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন। শুভরাত্রি, যদি ঘুমাতে পারেন।